ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। শুরু করব বিপিএল এর খবর দিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। আগে ব্যাট করে মানসির ঝড়ো 50-র পরও মাঝারি সংগ্রহের পথে সিলেট। এর আগে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 24 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে রংপুরকে 171 রানের টার্গেট দেয় রাজশাহী, জবাবে 146 রানে অল আউট হয় রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই 19 রান করা ওপেনার মোহাম্মদ হারিশকে হারায় রাজশাহী। খুশদিল শাহর বলে ক্যাচ তুলে ফিরে যান 39 রান করা সাব্বির। এরপর 76 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান বিজয় ও ইয়াসির। 60 রান করে ইয়াসির আর 34 রানে আউট হন বিজয়। শেষটায় কেউ বলার মতো স্কোর না করলে 170 রানের সংগ্রহ পায় রাজশাহী। জবাবে 15 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। সাইফ হাসান 43 ও নুরুল সোহান 41 রানের ইনিংস খেলে কিছুটা আশা দেখান। এরপর 14 বলে 23 রান করা সাইফুদ্দিনের চেষ্টা ব্যর্থ হলে 4 বল আগে 146 রানে গুটিয়ে যায় রংপুর। আসরে প্রথম পরাজয়ের দেখা পেল রাইডার্স। 32তম ম্যাচ চলে এবং চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ আজকে। আর খুব বেশি ম্যাচ বাকি নেই, বিপিএল একেবারে শেষ দিকে চলে এলো একদম। কিন্তু এর মধ্যে অনেকগুলো মনে হয় ভালো পারফরমেন্স, বলার মতন পারফরমেন্স, স্পেশালি ঘরোয়া ক্রিকেটের অনেকেই আমরা দেখেছি যে তরুণরা ভালো, লোকাল ক্রিকেটাররা বেশ ভালো করছে। হোপফুলি শেষ পর্যন্ত সেটা করবে। এদিকে মাত্র 92 বল খেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে 17টা ছক্কা মেরেছেন সাব্বির রহমান। একা একা বিগ হিটিং অনুশীলন করে আর লঙ্কা টি10-এ পাকিস্তানি কোচের পরামর্শে নিজেকে বদলে ফেলেছেন সাব্বির। সাব্বিরের ইচ্ছা টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটার হওয়া। জাতীয় দলে নাই 2.5 বছর হলো, ভক্তদের কাছে এখনও সাব্বির রহমানের একটা অটোগ্রাফ সেলফির দাম অমূল্য। লিটন মুস্তাফিজ থাকার পরও ভক্তদের কাছে এই ডানহাতি ঢাকার সবচেয়ে বড় তারকা। কেননা সাব্বিরের যে আছে অবলীলায় ছক্কা মারার সামর্থ্য। এরই মধ্যে এই বিপিএলে 17টা ছক্কা মেরেছেন সাব্বির, সেটাও মোটে 92 বলে। ছক্কা মারার রেশিওতে প্রতি 5.5 বলে একটা করে ছক্কা মারা সাব্বিরের ধারে কাছে নেই আর কেউ। আমাকে সবাই ছক্কা হিসেবেই চিনেবে, আমার কাছে মনে হয় যে এটা আমার একটা কনফিডেন্স। রেঞ্জ হিট করেছি, খোলা মাঠে কীভাবে 6 মারা যায়, ওভারঅল 360-তে কীভাবে মারা যায়, সেটার মধ্যে পানি ঢেলেছি, ওর মধ্যে বল আরও স্পিড করার চেষ্টা করেছি, যেন বল যেন আমাকে আঘাত করে, ওরা যেন মারতে পারে 6। তো স্পিডটাকে চেষ্টা করছি যে 140-150 করার জন্য। যখন আপনি প্র্যাকটিস করবেন বা যখন আপনি ওই কাজ নেই ওইটা নিয়ে কাজ করবেন, পরীক্ষার হলে যখন যাবেন তখন দেখবেন অটোমেটিক লিখতেছেন হাতে। সবচেয়ে নজর কাড়া ব্যাপার, ছক্কা মারার বিশেষ যে অনুশীলন সাব্বির করেছেন পুরোটাই একা একা। নিজেই প্র্যাকটিস প্ল্যান বানিয়েছেন, সেই অনুযায়ী কাজ করেছেন। একদম সম্পূর্ণ নিজের মতো করেছি। মানে আমি অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার 7 বছর খেলেছি, ওই এক্সপিরিয়েন্স ধরে করেছি যে কোথায় প্র্যাকটিসটা করলে ভালো হবে বা কী প্র্যাকটিসটা করলে টি20-এর জন্য কার্যকর হবে, ওই হিসাব করে নিজে নিজে প্র্যাকটিস করছি। বিপিএলের আগে লঙ্কা টি10-এ খেলেছেন সাব্বির, বাংলা টাইগার্সের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন। দলটার পাকিস্তানি কোচের সাথে কাজ করে সাব্বির নিজেকে নতুন করে চিনেছেন। টি10 হচ্ছে অনেক ফাস্ট খেলা, মানে এখনকার যুগের সবচেয়ে বেশি ফাস্ট হচ্ছে টি10। তো টি10-এ আমি অনেক ভালো করছি বিকজ আমাদের একটা কোচ ছিল তৌফিক ওমর, পাকিস্তানি। তো উনি আমাকে অনেক হেল্প করেছে, উনি আমার নেট দেখেছে, আমার ভিডিও অ্যানালিস্ট ছিল মহসিন ভাই, উনি হেল্প করেছে আমাকে। ওভারঅল আমার স্ট্রেন্থ নিয়ে কাজ করেছে এবং ওরা বলছে তোমার শুধু স্ট্রেন্থ হচ্ছে লেগ সাইড, অফ সাইড আর মিডল স্টাম্প, তো তুমি এটা নিয়ে কাজ করবা, ওভারঅল আর কোনো স্কুপ মারার দরকার নাই তোমার, যেহেতু তুমি দাঁড়িয়ে 6 মারতে পারছো, তোমার এইসব ইউজ করার দরকার নাই। এই বিপিএলে 7 ম্যাচে 40 গড়ার 176 স্ট্রাইক রেটে 162 রান করেছেন সাব্বির। ফিরেই পারফর্ম করতে পারা সাব্বিরের লক্ষ্য টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা মারা কিংবা হাইয়েস্ট স্ট্রাইক রেটের ব্যাটার হওয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ফিক্সিংয়ের গন্ধ, নিম্নমানের বিদেশি ক্রিকেটার এবারের বিপিএলকে করেছে বিতর্কিত। সেই সাথে ক্রিকেটারদের পেমেন্ট জটিলতা লজ্জায় ফেলেছে বাংলাদেশের ক্রিকেটকে, বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এই জন্য বিসিবির ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের দুর্বলতা অন্যতম কারণ দাবি করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করে উন্নত মানের ক্রিকেট বিনোদন দেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের বিপিএল আয়োজন করে ফারুক আহমেদের নতুন বিসিবি। কিন্তু আসলে কি হচ্ছে
এবারের বিপিএলে সেটাই কিন্তু বড় প্রশ্ন। তবে কেবল উইকেটের মান ছাড়া অন্য কিছুই যে বদলায়নি বিপিএলে সেটা হলফ করে বলাই যায়। উল্টো গেল আসরের চেয়ে কমেছে বিদেশি ক্রিকেটারের মান। মিগুয়েল সিমন্স, ফারমানুল্লাহ শাফি, সালমান মির্জাদের মতো আনকোড়া নিম্নমানের বিদেশিদের চিনতে হলে গুগলের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই। মাঠের খেলায় রান হচ্ছে ঠিকই, কিন্তু 1 বলে 15 রান দেয়া থেকে শুরু করে বিশাল বিশাল হোয়াইট নো বল বাড়াচ্ছে ফিক্সিংয়ের গন্ধ। সেই সাথে স্লো ব্যাটিং, অযৌক্তিক ফিল্ড সেটআপেও জায়গায় সন্দেহ। কেবল মিডিয়ায় নয়, খোদ বিসিবির অ্যান্টি কারাপশন টিমের চোখেও ধরা পড়েছে অসঙ্গতি। এই সবকিছুই বড় দাগ ফেলেছে বিপিএল এর মর্যাদাতে। এখানে কিন্তু ডিস্ট্রিবিউটর অনেক কিছু হয়েছে এবার বিপিএল, এটা সবারই চোখে পড়েছে এবং কিছু কিছু জিনিস আমাদেরও খুব ভালো মতোই চোখে পড়েছে, বাট এটা শোধরানো যাবে এবং এটা নিয়ে আকসুকে ভালো মতোই কাজ করতে হবে এবং স্ট্রংলি কাজ করতে হবে। আমার মনে হয় এটা যদি ঠিকমতো দেখভাল করে অবশ্যই এই জিনিসটাকে কন্ট্রোলে আনবে। এই সমস্যাগুলোর সাথে যোগ হয়েছে পেমেন্ট জটিলতা। রাজশাহী ক্রিকেটারদের করতে হচ্ছে বিদ্রোহ। বিদেশি ক্রিকেটাররাও লিখিত অভিযোগ দিচ্ছেন বোর্ডে। 50% পেমেন্ট পাওয়ার কথা থাকলেও একাধিক দলের ক্রিকেটার এখনও তা পায়নি। এই সমস্যার জন্য দায়ী ফ্রাঞ্চাইজিরা, কিন্তু বিসিবির দায়ও দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নান্নু। অযোগ্য ফ্রাঞ্চাইজি বাছাই, 1 বছরের জন্য দল দেয়া, ব্যাংক গ্যারান্টি না নেয়া, এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অবশ্যই হতাশাজনক এবং লজ্জাজনকও, কারণ বিদেশি প্লেয়াররা টাকা পাচ্ছে না, বাইরে এটার একটা দুর্নাম ছড়াচ্ছে। এবং এটা একটা জিনিস দেখেন যে ব্যাংক গ্যারেন্টি নাই, ব্যাংক গ্যারেন্টি এবার খুব একটা দেয়নি, যার কারণে একটা সমস্যায় পড়েছে বিসিবি। এবং আরেকটা জিনিস হলো আপনি 1 বছরের জন্য দল দিলে এরকম ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায়। এইসব ঘটনার পর এটা বলাই যায় বিপিএল এর মান বাড়েনি, উল্টো কমেছে। তবে পেমেন্ট সমস্যায় পড়বে না ক্রিকেটাররা, বলছেন বিসিবি পরিচালক আকরাম খান, কারণ ফ্রাঞ্চাইজিগুলোকে এই ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দেবে না বোর্ড। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়াররা খেলতে আসবে না। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে যেন এই জিনিস যেন না ঘটে। রোববার থেকে ঢাকায় ফিরছে বিপিএল, এটাই শেষ পর্ব। আর কি নতুন কোনো বিতর্ক যুক্ত হবে বিপিএল এর সাথে, সেটাই এখন দেখার অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএলে মাঠের বাউন্ডারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তবে বাউন্ডারি পরিসীমা নিয়ে আইসিসির নিয়ম কি বলছে? আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় আসলেই কি খুব ছোট বাউন্ডারিতে খেলা হয়েছে, নাকি নিয়মের মধ্যেই আছে বিপিএল এর মাপকাঠি? সেটাই জানাচ্ছেন সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি। বিপিএল এর ঢাকা এবং সিলেট পর্বে ছোট বাউন্ডারি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে খোদ তামিম ইকবাল খান সেই ব্যাপার নিয়ে কথা বলেছেন। তখন থেকে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল যে বিপিএল এর ঢাকা এবং সিলেট পর্বে যেই পরিসীমার বাউন্ডারি দিয়ে খেলা হয়েছে সেই পরিসীমা আন্তর্জাতিক মানে কোয়ালিফাই করে কিনা। এই প্রশ্নটা যখন এসেছে তখন উত্তরটা এমন যে সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারির ক্ষেত্রে যে পরিসীমাটা আইসিসির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রয়েছে সেটা হচ্ছে নট মোর দ্যান 82 মিটার্স, অর্থাৎ 82 মিটারের বেশি হতে পারবে না, আবার 59 মিটারের নিচে হতে পারবে না। সেই জায়গা থেকে চিন্তা করলে বিপিএল এর ঢাকা এবং সিলেট পর্বে যেরকম পরিসীমার বাউন্ডারি ছিল, আমরা যদি একটু সিলেট পর্বের বাউন্ডারি পরিসীমাটা লক্ষ্য করে দেখি তাহলে দেখা যাবে 65 মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য উইকেট স্ট্রেট বাউন্ডারি 65 মিটার ছিল, যেটা ওই যে 82 কিংবা 59-এর মাঝামাঝি জায়গাতেই পরে, আন্তর্জাতিক মানে কোনো সমস্যার জায়গাটা নেই। তবে স্কোয়ার বাউন্ডারি একটু ছোট হওয়ার কারণে কিন্তু অনেক প্রশ্নের জায়গাটা এসেছিল যে কেন এত ছোট বাউন্ডারিতে খেলা হচ্ছে, ক্যাপাসিটি থাকার পরও আন্তর্জাতিক ক্রিকেটে কি এই পরিসীমায় খেলা হয়? খুব রিসেন্টলি ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে আমরা বাউন্ডারি পরিসীমা যেমনটা দেখেছি, একটু যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে দেখব সেটা সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি বিপিএল এর চাইতেও ছোট। আমরা সিলেট পর্বে যেরকম 65 মিটার দেখেছিলাম, কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটাতে সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারিটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 61 মিটার, অর্থাৎ 65 মিটারের চাইতেও ছোট। এবং ওই সেন্টার অফ দ্য উইকেট থেকে যখন স্ট্রেট ওই জায়গাটা মাপা হয়, এরপরই সেটাকে একটা পিওর সার্কেল করে কিংবা মাঠের সাইজ অনুযায়ী একটা সার্কেল তৈরি করা হয়। কিন্তু মূল বিষয়টা যেটা নির্ভর করে সেটা হচ্ছে সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি কত, এবং সেই জায়গাটাতে সিলেটে আমরা 65 মিটার দেখেছি, কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে সেটা 61 মিটার। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে বিপিএলে যেই পরিসীমার বাউন্ডারিতে খেলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও সেই পরিসীমার বাউন্ডারিতে খেলা হয়। সুতরাং ওই প্রশ্ন যদি চলে আসে যে বিপিএলে যে বাউন্ডারিতে খেলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে বাংলাদেশকে আরও বড় বাউন্ডারিতে খেলতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। একদম আইসিসির যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি, এটা স্টেডিয়ামের উপর ডিপেন্ড করে,
কখনো 82 মিটারের মধ্যে থাকবে, আবার কখনো সেটা 61-60 মিটারও থাকতে পারে। এটা মাঠের সাইজের উপর ডিপেন্ড করে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক এক মাঠে কিন্তু এক এক রকম ব্যাপার। এটা একদিকে যেমন বোলারদের জন্য ডিমোটিভেটিং ফ্যাক্টর হতে পারে, ঠিক তেমনিভাবে ব্যাটারদের জন্য মোটিভেটিং ফ্যাক্টর হতে পারে। এবং বোলাররা বড় মাঠে বোলিং করলে যে ফেক কনফিডেন্সটা থাকে, এই তুলনায় একটু চ্যালেঞ্জ পেলে হয়তো বা নিজেদের বোলিং নিয়ে তারা আরও বেশি মাত্রায় শার্পলি কাজ করতে পারেন। এটাই সংশ্লিষ্ট যারা আছেন বিপিএল তারাই মনে করছেন। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। স্মরণীয় আয়োজন দিয়ে হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার পরিকল্পনা বাফুফের, যা দেখে ভবিষ্যতে অন্য প্রবাসী ফুটবলাররাও আগ্রহী হবেন লাল সবুজ জার্সিতে খেলার, এমনটাই জানালেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে জাতীয় দলের জন্য হামজাকে যে লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না সে বাস্তবতাও মনে করিয়ে দিলেন তিনি। বললেন হামজার জন্য ক্লাবের যে কোনো যৌক্তিক চাহিদা পূরণেও প্রস্তুত বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সেই অভিব্যক্তি প্রকাশ করছেন হামজা নিজেই। গেল সপ্তাহে বাফুফের সভাপতি তাবিত আউয়াল দেখা করেছেন হামজা ও তার পরিবারের সঙ্গে। আগামী মার্চে ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে তার অভিষেকের অপেক্ষায় যখন সমর্থকরা, তখন কিছু বাস্তবতার কথা জানালেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফ্যানদের জানা দরকার যে ওনারা তো আসলে প্রফেশনাল লিগ খেলে। সো প্রফেশনাল লিগ খেলায় প্লেয়ারের রিলিজটা হচ্ছে সম্পূর্ণ ক্লাবের উপরে, এবং ফিফা যে গাইডলাইন আছে 72 আওয়ার্স, সো দ্যাট ইজ দ্য উইন্ডো দে আর কমিটেড টু গিভ। এনিথিং মোর দেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্লাবস ডিসিশন। সো অফকোর্স আমরা তো চাবই। বাংলাদেশের হয়ে খেলার জন্য আরও কিছু জটিলতা পোহাতে হবে হামজা ও বাফুফেকে, বিশেষ করে লেস্টার সিটির চাহিদা মেনে উন্নত মানের মেডিকেল টিম, হেলথ ইন্স্যুরেন্স ও তার আসা যাওয়ার ব্যয়বহুল খরচ মেটাতে কতটা প্রস্তুত বাফুফে, সেই প্রশ্ন থেকেই যায়। ওনার এই যাত্রার জন্য ওনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে, অ্যাজ সুন এজ দে আর লজিক্যাল উই উইল ডু ইট, এখানে কোনো সন্দেহ নাই। এবং আমরা জানি যে ওনার প্রফেশনাল, সো ওনাদের চাহিদাগুলি অত্যন্ত প্রফেশনালি হবে। সো উই উইল ডু ইট, আমাদের যা যা করার প্রয়োজন সেটা আমরা করব। নিঃসন্দেহে বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবে খেলা এই তারকাকে কিভাবে বরণ করবে ফুটবল ফেডারেশন? যারা জাতীয় দলের পাশে আসবে আমরা সভাপতি চাবো তাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটা করার জন্য। উই ডেফিনেটলি ওয়ান্ট টু গিভ এ ভেরি গ্র্যান্ড রিসেপশন, একটা মেমোরেবল রিসেপশন দিতে চাই, বিকজ এগেইন সেটাতে আমরা আশা করব যে ভবিষ্যতে হামজা চৌধুরীর মতো আরও অনেকেই ইচ্ছা পোষণ করবে বাংলাদেশে আসার জন্য। কেননা আপনাকে বুঝতে হবে, আমরা যদি সম্মান দিই তখনই কিন্তু আমরা সম্মানটা আশা করতে পারি, এবং তিনি ডিজার্ভ করে সেটা। দেশের ফুটবলে সুখবর আছে আরও। প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে জাতীয় দলের কিট স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান। তবে বাফুফের আগ্রহ দেশীয় একটি প্রতিষ্ঠানে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। তারুণ্যের উৎসবে টঙ্গীতে আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে ছিল দিনব্যাপী নানা আয়োজন। ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে সাগরকে হারিয়ে তামিমের সোনা জয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। টঙ্গীতে আর্চারি প্রতিযোগিতার পাশাপাশি ছিল বর্ণাঢ্য র্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ন্যাশনাল ওপেনিং র্যাঙ্কিংয়ে টুর্নামেন্টের মোট 60 জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা হয়েছে ছেলেদের ও মেয়েদের রিকার্ভ এবং কম্পাউন্ডে। ছেলেদের রিকার্ভে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন বিকেএসপি সাগর ইসলামকে। মেয়েদের হয়ে এই বিভাগে স্বর্ণ জিতেছেন বিকেএসপির উমাচিং মালমা। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউট। সো স্টে টিউনড। সাম্প্রতিক নানা ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা শনিবার বিকাল 3টায় শুরু হতে যাওয়া এই মিটিং এর মূল আলোচ্য বিষয় ঢাকার ক্লাবগুলোর বিদ্রোহ আর স্মারকলিপির দাবি নিয়ে আলোচনা। এছাড়াও বন্টন হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি। 5 মাস পার করা ফারুক আহমেদের বোর্ড কি সিদ্ধান্ত নিতে পারে তা জানার চেষ্টা করেছে সহকর্মী হাসিনুর রহমান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জরুরি সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের প্রধান এজেন্ডা ক্লাবগুলোর বিদ্রোহ। বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের যে খসড়া যমুনা টেলিভিশনের কাছে এসেছিল, যেই সংবাদ যমুনা টেলিভিশন প্রচার করার পর নড়েচড়ে বসে ক্লাবগুলো। কি ছিল সেই খবরে? বিসিবির সংশোধিত সেই গঠনতন্ত্রে ক্লাবগুলোর যে কোটার 12 পরিচালক আছে সেটি কমিয়ে 4 জন করার সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে সিসিডিএমকেও বিলুপ্ত করার কথা বলা হয়েছিল সেই খসড়াতে, যার ফলে ক্লাবগুলো বিদ্রোহ ঘোষণা করে
লিগ বর্জন করার ঘোষণা দিয়েছে তারা। ইতিমধ্যেই দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের খেলা কিন্তু শুরু হয়নি। এই পরিস্থিতিতে বোর্ডের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছেন ক্লাব কর্মকর্তারা, যেখানে এই সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম সহ পুরো কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সেই সাথে আরও কিছু দাবি দেওয়া আছে বোর্ড সভাপতির কাছে ক্লাব কর্মকর্তাদের। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মূলত এই বোর্ড সভা। এছাড়াও এই সভায় বিসিবির যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে সেগুলোর দায়িত্ব বন্টন করার কথা সভাপতি ফারুক আহমেদের। সেই সাথে বিপিএল নিয়ে বিতর্কিত বেশ কিছু ইস্যু নিয়েও বোর্ড কর্মকর্তারা, বোর্ডের পরিচালকরা আলোচনা করবেন। এর মধ্যে অবশ্যই আছে পেমেন্ট জটিলতা। রাজশাহী দলের পেমেন্ট জটিলতা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে বিপিএলে ফিক্সিংয়ের ইস্যুগুলো নিয়েও নিশ্চিতভাবে কথা হবে এই বোর্ড সভাতেই। তবে প্রধান এবং মূল এজেন্ডা গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর বিদ্রোহ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে 1 বিলিয়ন ইউরো আয় করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 13,314 কোটি টাকা। এই খবর প্রকাশিত হয়েছে আর্থিক কনসাল্টিং ফার্ম ডেলয়েটের ফুটবল মানি লিগ রিপোর্টে। এছাড়া এক বছরে 838 মিলিয়ন ইউরো আয় করে এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি, আর তৃতীয় স্থানে আছে পিএসজি, যাদের আয় 806 মিলিয়ন ইউরো। বছরের শুরু থেকেই নিজেদের সেরা ফর্মে ফেরার বার্তা দিচ্ছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে সালসবুর্গকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছে শেষ 16-র আশা। সেই সাথে নিজের সেরা পজিশনও খুঁজে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এবার আরও এক নজির গড়ল রিয়াল। ইতিহাসে প্রথম ফুটবল ক্লাব হিসেবে 1 বিলিয়ন ইউরো আয়ের মাইলফলক স্পর্শ করেছে কার্লো আনচেলত্তির দল। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন এই ক্লাবটি 2023-24 মৌসুমে আয় করেছে 1.045 বিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে এর আগে আর কোনো ক্লাব আয়ের দিক থেকে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি। রিয়াল মাদ্রিদের এই আয়ের বড় একটা অংশ এসেছে বার্নাব্যু স্টেডিয়ামের কল্যাণে। সংস্কার করার পর এখান থেকে 251 মিলিয়ন ইউরো আয় করেছে তারা, যা কিনা আগের বছরের আয়ের থেকে 28% বেশি, যেখানে ভিআইপি সিট থেকে আয় হয়েছে 83 মিলিয়ন ইউরো। এছাড়া বিজ্ঞাপন চুক্তি থেকে 26% আর সম্প্রচার আয় বেড়েছে 8%। সেই সাথে একাডেমির ফুটবলার বিক্রি করেও বড় আয় করেছে রিয়াল। সব মিলিয়ে এই বিভাগের আয় ছিল 218 মিলিয়ন ইউরো। কথায় আছে, যার আয় বেশি তার ব্যয়ও বেশি। বর্তমানে তাদের কর্মী খরচ 505 মিলিয়ন ইউরো, আগের মৌসুমের চেয়ে যা বেড়েছে 12%। সঙ্গে বেতন, বোনাস ও অন্যান্য খরচও বাড়ছে সমান তালে। কিন্তু ব্যয়ের চেয়ে আয় বেশি থাকায় বছর শেষে লাভের মুখ দেখেছে ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাবটি। এদিকে মাদ্রিদের এই ক্লাবটিতে থাকা বর্তমান খেলোয়াড়দের বাজার মূল্য 1.368 বিলিয়ন ইউরো, আর ক্লাবের ব্যবসায়িক মূল্য 5.097 বিলিয়ন ইউরো। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।